Section 0.1 Function. In this section we will define and develop the concept of a function. আমরা এই সেকশনে ফাংশনকে ডিফাইন করব, ফাংশনকে সংজ্ঞায়িত করব এবং ডেভেলপ দ্য কনসেপ্ট অফ এ ফাংশন এবং ফাংশনের ধারণাকে আমরা বিকশিত করব, which is the basic mathematical object that scientists and mathematicians use to describe relationship between variable quantities. এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে এমন একটা বেসিক ম্যাথমেটিক্যাল অবজেক্ট বা এমন একটা মৌলিক গাণিতিক ধারণা যেটা বিজ্ঞানী এবং গণিতবিদরা ব্যবহার করেন বিভিন্ন ভেরিয়েবল কোয়ান্টিটিস বা পরিবর্তনশীল রাশির মধ্যে সম্পর্ক বর্ণনা করতে। তো ভেরিয়েবল কোয়ান্টিটিস বা পরিবর্তনশীল রাশিটা আসলে কি? ভেরিয়েবল কোয়ান্টিটি বা পরিবর্তনশীল রাশি হচ্ছে এমন একটা রাশি যার মান নির্দিষ্ট না, যার ভ্যালুটা নির্দিষ্ট না, যার ভ্যালুটা পরিবর্তন হতে পারে, পরিবর্তিত হতে পারে এবং যেটা বিভিন্ন ধরনের মান গ্রহণ করতে পারে। তার মানে ভ্যারিয়েবল কোয়ান্টিটিজের মানটা কিন্তু নির্দিষ্ট নয়, আর যেটার মান নির্দিষ্ট, যেই কোয়ান্টিটির মান নির্দিষ্ট সেটাকে বলা হয় কনস্ট্যান্ট। তার মানে ভেরিয়েবল কোয়ান্টিটিজ বা ভেরিয়েবল, যেটা চলক, গণিতে বলা হয় এটাকে ভেরিয়েবল বা চলক। এই ভেরিয়েবলের বিপরীত হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যার মানটা নির্দিষ্ট। যেমন আমি যদি বলি এক্সাম্পল যে তাপমাত্রা, আমাদের দিনের তাপমাত্রা, দিনের বেলা একরকম তাপমাত্রা থাকে, রাত্রেবেলা একরকম টেম্পারেচার বা তাপমাত্রা, আগামীকালকে একরকম তাপমাত্রা থাকতে পারে। এই তাপমাত্রাটার মানটা কিন্তু নির্দিষ্ট না, তাপমাত্রার মানটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাহলে তাপমাত্রা হচ্ছে একটা ভেরিয়েবল, চলক, ভেরিয়েবল কোয়ান্টিটি। বয়স বা এইজ, মানুষের এইজ কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে, এটা কিন্তু নির্দিষ্ট। তার মানে বয়স একটা পরিবর্তনশীল রাশি। গাড়ির গতি, একটা গাড়ি চালাইতে গেলে গাড়ির গতি বাড়ায়ও আমরা চালাইতে পারি, কমায়ও চালাইতে পারি। গাড়িটার স্পিড, গাড়িটার গতিটা আমরা এটাও চেঞ্জ হইতে পারে, তাই না? এটা একটা ভেরিয়েবল কোয়ান্টিটি। আমরা এটাকে সাধারণত গণিতে ডাকি ভেরিয়েবল, এক কথায় ডাকি ভেরিয়েবল বা চলক। আর আমরা যদি গণিতের মাধ্যমে দেখাই যে y = 2x + 1, এটা একটা ইকুয়েশন, তাই না? এইখানে এই যে x আর y, এইটাও কিন্তু একটা ভেরিয়েবল বা চলক। কেন x আর y ভেরিয়েবল? কারণ এখানে x আর y এর মানটা তো নির্দিষ্ট না, আমি x এর যে কোনো মান বসাতে পারি। সাপোজ আমি এখানে x এর মান, এখানে x = আমি ধরেন বসাইলাম x = 3। x = 3 এর জন্য আমরা y এর একটা মান পাবো। y = কত হবে? 2 × 3 + 1, তার মানে 3 × 6 আর 1 = 7। x = 3 বসালে y = 7 পাবো। x = যদি 3 না বসিয়ে অন্য কোনো মান বসাতাম, ধরুন x = যদি 1 বসাতাম, তাহলে কি হতো? 2 × 1, 2 অক্ষে 2 আর 2 অক্ষে 2 আর 1 3। x = 1 বসালে y এর মানটা 3 হতো। তার মানে x আর y এর মানটা কিন্তু এখানে নির্দিষ্ট নয়। হ্যাঁ, যদিও এটা বলতে পারি যে x এর মানটা 3 হলে y এর মানটা 7ই হবে। x এর ভ্যালু 3 এর জন্য y এর একটা মাত্র মান পাওয়া যাবে 7। x এর মান 3 বসালে y এর মান তো 8 পাওয়া যাবে না, 7ই পাওয়া যাবে। তার মানে x এর একটা নির্দিষ্ট মানের জন্য y এর একটা নির্দিষ্ট মানই পাওয়া যাবে, কিন্তু x আর y এর মান তো ফিক্সড না, এই মানটা তো নির্দিষ্ট না, এই মানটা তো পরিবর্তন হতে পারে। x এর মান যে কোনো কিছু বসাই দিলে y এর একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। তাহলে এই সমীকরণে, এই ইকুয়েশনে x আর y হচ্ছে ভেরিয়েবল বা চলক, এগুলো হচ্ছে ভেরিয়েবল কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে ভেরিয়েবল না কোনটা? ভেরিয়েবল না হচ্ছে, ধরেন আমি যদি বলি পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার। এটা কিন্তু আজকেও যা আছে 10 বছর পরেও তাই থাকবে। এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধটা কিন্তু পরিবর্তন হবে না। তারপর অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, আমরা সবাই জানি। তাহলে এইটাও হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটার মানটা পরিবর্তন হবে না। ওকে, তাহলে বলা হয়েছে যে ভেরিয়েবল কোয়ান্টিটিজের মধ্যে সম্পর্ক বর্ণনা করতে ব্যবহার করেন এই ফাংশনটাকে কারা? বিজ্ঞানী এবং গণিতবিদরা। ফাংশন প্লে আ সেন্ট্রাল রোল ইন ক্যালকুলাস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ফাংশনটা ক্যালকুলাস এবং ক্যালকুলাসের যে প্রয়োগ রয়েছে, ক্যালকুলাসের যে বহুমুখী প্রয়োগ রয়েছে, বিজ্ঞানে, প্রকৌশলে, ইঞ্জিনিয়ারিংয়ে, বিভিন্ন জায়গায় ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, সেখানে ফাংশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা সেন্ট্রাল রোল, একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তো এখন দেখব ডেফিনেশন অফ এ ফাংশন বা ফাংশনের সংজ্ঞা। মেনি সায়েন্টিফিক লজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস ডেসক্রাইবস হাউ ওয়ান কোয়ান্টিটি ডিপেন্ডস অন অ্যানাদার। বিভিন্ন বৈজ্ঞানিক নীতি এবং প্রকৌশল নীতি
ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস বা প্রকৌশল নীতি বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র বা বৈজ্ঞানিক নীতি এবং প্রকৌশল নীতি বর্ণনা করে যে কিভাবে একটা কোয়ান্টিটি আরেকটা কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, একটা রাশি কিভাবে আরেকটা রাশির উপর নির্ভর করে। এখানে কোয়ান্টিটি বা রাশি মানে কি, আমরা ক্লাস 9-10-এ ছোটো ক্লাসগুলোতে আমরা রাশি কাকে বলে পড়েছিলাম ফিজিক্সে, যে আমাদের এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কোনো কিছুর দৈর্ঘ্য কতটুকু লম্বা পরিমাপ করা যায়, এটা একটা রাশি। সময় পরিমাপ করা যায়, সময় একটা রাশি। ভর পরিমাপ করা যায়, একটা বস্তু 5 কেজি, এটা একটা রাশি, তাই না? আমাদের ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হলো রাশি। রাশি না কোনটা? যেমন আনন্দ, ভালোবাসা, দুঃখ, সৌন্দর্য, এগুলো তো আর মাপা যায় না। আমি তো বলতে পারি না যে 10 কেজি সৌন্দর্য বা 10 মিটার আনন্দ, এরকম তো বলে না কেউ। এটা তো পরিমাপ করা যায় না। তাহলে এটা কিন্তু রাশি না, কোয়ান্টিটি না। তাহলে বিভিন্ন সায়েন্টিফিক লতে এবং ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালে বর্ণনা করা হয়েছে যে কিভাবে একটা কোয়ান্টিটি আরেকটা কোয়ান্টিটির উপর নির্ভরশীল, একটা রাশি আরেকটা রাশির উপর কীভাবে নির্ভর করে। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকেই 1673 খ্রিস্টাব্দে গটফ্রিড উইলহেলম লিবনিজ 1673 সালে এই আইডিয়াটাকে উনি ফর্মালি এটার নামকরণ করেন ফাংশন। যে একটা কোয়ান্টিটি, একটা রাশির উপর আরেকটা রাশির এই যে নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স, যেটা নির্ভরশীলতা, এই জিনিসটাকে উনি ফাংশন নাম করেন। যে দিস আইডিয়া ওয়াজ ফর্মালাইজড ইন 1673 বাই গটফ্রিড উইলহেলম লিবনিজ হু পয়েন্ট দ্য টার্ম ফাংশন। উনি ওইটাকে ফাংশন নামকরণ করে টু ইন্ডিকেট দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান কোয়ান্টিটি অন অ্যানাদার। একটা কোয়ান্টিটির উপর আরেকটা কোয়ান্টিটির যে নির্ভরশীলতা, এটাকে উনি ফাংশন নামকরণ করেন, যেটা উনি এখানে সংজ্ঞা আকারেও দেওয়া হয়েছে। দেখেন যে 0.1.1 ডেফিনেশন, সংজ্ঞা, ফাংশনের সংজ্ঞা। এখানে ফাংশনের সংজ্ঞা কী বলা হয়েছে? যে ইফ আ ভেরিয়েবল ওয়াই ডিপেন্ডস অন আ ভেরিয়েবল এক্স, যদি ভেরিয়েবল ওয়াই, চলক, ভেরিয়েবল মানে চলক, আমি চলকের কথা বললাম, ওই যে মান নির্দিষ্ট নয়, মান পরিবর্তন হতে পারে, বিভিন্ন রকম মান গ্রহণ করতে পারে, এগুলোকে বলা হয় ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবল, মনে করেন একটা ভেরিয়েবল এক্স, একটা ভেরিয়েবল ওয়াই। তাহলে যদি ওয়াই ভেরিয়েবলটা এক্স ভেরিয়েবল উপর এমনভাবে নির্ভরশীল হয়, ওয়াইয়ের মানটা এক্সের উপর এমনভাবে ডিপেন্ড করে, ইন সাচ আ ওয়ে দ্যাট ইচ ভ্যালু অফ এক্স ডিটারমাইন্স এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু অফ ওয়াই। যদি ওয়াইয়ের মানটা এক্সের উপরে এমনভাবে নির্ভরশীল হয় যেন এক্সের প্রত্যেকটা মানের জন্য ওয়াইয়ের একটা মাত্র মানই পাওয়া যায়, দেন উই সে দ্যাট ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। তাহলে মানে কে কার উপর নির্ভর করতেছে? ওয়াইটা নির্ভর করতেছে এক্সের উপর। এক্সের মান যা খুশি তাই হতে পারে, এক্স চলকের মান যা ইচ্ছা তাই হতে পারে, কিন্তু ওয়াইয়ের মানটা এক্স যেভাবে আমি বসাবো তার উপরে নির্ভর করবে ওয়াইটা কেমন হবে। তার মানে ওয়াই ডিপেন্ডস অন এক্স। এখানে এক্স হচ্ছে দুইটা ভেরিয়েবল, চলক, এখানে দুইটার কথা বলছে যে এক্স আর ওয়াই। এক্স হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। কেন অধীন চলক? কারণ এটা তো এক্সের উপর নির্ভর করতেছে, ওয়াই হচ্ছে এক্সের উপর নির্ভরশীল, তাই ওয়াই হচ্ছে অধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে একটা ভেরিয়েবল ওয়াই যখন আরেকটা ভেরিয়েবল এক্সের উপর নির্ভরশীল হয়, কেমনভাবে? যাতে করে এক্সের যে কোনো মানের জন্য, এক্সের ইচ ভ্যালু, প্রত্যেকটা মানের জন্য ওয়াইয়ের একটা মাত্র মান পাওয়া যাবে, ওয়াইয়ের একটা মানই পাওয়া যাবে। এক্সের মান, এক্সের তুমি যে কোনো মান বসাতে পারো, কিন্তু ওয়াইয়ের মানটা যে কোনো মান আসবে না। এক্সের যে মানটা বসাবো তার জন্য ওয়াইয়ের একটা মানই আসবে। তখন আমরা বলবো ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন। আমি ফাংশনের উদাহরণ দিচ্ছি। এই যে ধরেন, এই যে এখানে লেখা আছে y ইকুয়াল টু এক্স প্লাস 5, এটা একটা ফাংশন। কেন এটা একটা ফাংশন? কারণ দেখেন এখানে এক্সের মান আমি যা খুশি তাই বসাতে পারি। ফর এক্স ইকুয়াল টু, ধরেন এক্স ইকুয়াল টু 2, এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে 2 প্লাস 5, 5 আর 2 7। এক্সের মান 2 বসালে ওয়াইয়ের মান কি কখনো 7 ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে? কখনোই আসবে না। এক্সের মান 2 বসালে ওয়াইয়ের মানটা 7 আসতে বাধ্য। আবার আমরা ফর এক্স ইকুয়াল টু যদি 10 বসাই, এক্স ইকুয়াল টু 10, এক্সের মান 10 হলে ওয়াইয়ের মান কত হবে? ওয়াই ইকুয়াল টু এক্সের মান 10 যোগ 5, 15। এক্সের মান 10 হলে ওয়াইয়ের মানটা 15ই হবে, অন্য কোনো মান আসবে না। এক্সের মানটা তুমি যা খুশি তাই নিতেই পারো, ওয়াইয়ের মানটা, এক্সের মানটা যেরকম নিবা তার উপরে ভিত্তি করে ওয়াইয়ের একটা মানই আসবে। ওয়াইয়ের মান 15 ছাড়া 16 হবে না। এক্সের মান 10 বসাইলে ওয়াইকে 15 হতেই হবে। তাহলে এখানে বলতে হবে যে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। এখানে ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, কারণ এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের কেবলমাত্র একটা মানই পাওয়া যায়। এখানে কে কার উপর নির্ভর করে? ওয়াইটা এক্সের উপরে নির্ভরশীল।
আচ্ছা, এই যে এটা তো গেল, এটা একটা ফাংশন, ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেখি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এটা কি একটা ফাংশন? এখানে কি ওয়াই এক্সের একটা ফাংশন? না, এটা একটা ফাংশন না। দেখেন, এক্সের মান যা খুশি তাই বসাই। এক্সের মান ধরেন 25 বসালাম। এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের মান বসালাম 25, তাহলে ওয়াই কত হবে? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস √25, তাই না? স্কোয়ারের পাশে গেলে তো রুট হয়। তাহলে ওয়াইয়ের মান কত হয়? ওয়াইয়ের মান হয় +5ও হতে পারে, -5ও হতে পারে। তাহলে এক্সের মান 25 বসানোর কারণে ওয়াইয়ের কি একটা মাত্র মান পাওয়া গেল? না, ওয়াইয়ের দুটো মান পাওয়া গেল। +5ও হতে পারে, -5ও হতে পারে, কিন্তু এটা তো ফাংশনের শর্ত না। এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের তো একটাই মান পেতে হবে। ওয়াইয়ের মান তো আমি এখানে দুটো পাচ্ছি, তার মানে এটা কিন্তু ফাংশন হবে না, এটা ফাংশন হবে না। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো ফাংশনকে আমরা মূলত চারটা কমন মেথডে আমরা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। ফাংশনকে প্রকাশ করা হয় চারটা মেথডে। দেয়ার আর 4 কমন মেথডস ফর রিপ্রেজেন্টিং ফাংশন। চারটা মেথড কি কি? এক নাম্বার হচ্ছে নিউমেরিক্যালি বাই টেবিল, বা টেবিলের মাধ্যমে সাংখ্যিকভাবে আমরা ফাংশনকে প্রকাশ করতে পারি। জিওমেট্রিক্যালি বাই গ্রাফস, জ্যামিতিকভাবে গ্রাফের মাধ্যমে, গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমে আমরা ফাংশনকে প্রকাশ করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। অ্যালজেব্রিক্যালি বাই ফর্মুলাস, বীজগাণিতিকভাবে সূত্রের মাধ্যমে ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে ভার্বালি বা মৌখিকভাবে। এই চারটা উপায়ে আমরা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা পরের ভিডিওতে এই প্রত্যেকটা মেথড আলাদা আলাদা করে আলোচনা করব।